আপনারা নিশ্চয়ই জানেন, যখনই আমরা খাবার টেবিলে খেতে বসি না কেন, তখন কেউ না কেউ এই কথা তো বলেই থাকে যে আমি এটা খাই না, এটা কেন বানিয়েছো, এই খাবারটা আমার খেতে ভালো লাগে না, এই খাবারটায় নুন কম, এই খাবারটা মজা হয়নি, হেন তেন এরকম অনেক কথা। মনে রাখবেন যে একটা খাবার খেতে মাত্র সময় লাগে 10 থেকে 15 মিনিট, কিন্তু ওই খাবারটাই রান্না করতে আরও বেশি সময় লাগে, আরও বেশি সময় লাগে সেই খাবারটার জন্য রোজগার করে আনতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো এইখানে আমি জুস ঢালছি আর সাথে কিছু নাস্তা নিয়ে নিয়েছিলাম, কারণ আজকে এসেছে আমার ছোট বোন। তো একজনের জন্য কি রকম নাস্তা বানাবো আমি কিছু বুঝতে না পেরে, তো আমার হাজব্যান্ড বলল তাহলে বাইরে থেকে কিছু আমি এনে দিই। তো তাই জন্য বাইরে থেকে এই পিৎজাটা আর এই বার্গারটা এনে দিয়েছিল। তো যদিও বা পিৎজার চাইতে বার্গারটাই আমার বোনের সব থেকে বেশি ফেভারেট, আর একটা বড় সাইজের বার্গার খেয়ে নিলে অন্য তো আর কিছুই খাওয়া যায় না। তো পিৎজাটা আমরা সবাই মিলে খেয়েছিলাম, আর বার্গারটা ও একাই খেয়েছিল। তো এখানে বার্গার আর পিৎজাটা কিন্তু এইচএফসি থেকে আনানো। যারা যারা ম্যাকডোনাল্ডস, কেএফসি এইগুলো বয়কট করে দিয়েছেন, তারা অবশ্যই অবশ্যই এইচএফসিটা প্রিফার করতে পারেন। এইচএফসির খাবারও খুব ভালো, আর সব থেকে বড় কথা, টেস্ট 19-20 হলেও কোনো যায় এসে যায় না। ওরকম কেএফসির হারাম খাবার খাওয়ার থেকে এই হালাল ফুডটা খাওয়া অনেক ভালো। তো এইচএফসির ঠিক ফুল ফর্মটা আমার জানা নেই, যতদূর আমি জানি হালাল ফ্রাইড চিকেন, আর অনেকের মুখ থেকে শুনেছি হালাল ফুড কর্নার, তো ঠিক আমি তা জানি না। তো এরপর আমি এখানে পিৎজার সাথে যেগুলো দিয়েছিল, চিলি ফ্লেক্স, অরিগানো, তো সেগুলো আমি দিয়ে নিলাম, আর এক্সট্রা কিছু কেচাপ দিয়েছিল। তো পিৎজার সাথে কেচাপ, বার্গারের সাথে কেচাপ খেতে তো একদমই ভালো লাগে না, কার ভালো লাগে আমি জানি না, কিন্তু পিৎজা এরকমই ভালো লাগে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে। আর আমার বোন বার্গারের সাথে কেচাপ খেয়েছিল, তো ওর এরকম খেতেই ভালো লাগে। তো আমরা সব এখানে খাওয়া দাওয়া সেরে নিলাম, তারপরে আমি চলে এসেছি এখানে কিচেনে রান্নাটা করে নেওয়ার জন্য। তো কি রান্না করব বুঝতে পারছিলাম না, তো এই যে মাংসের যে রেজালাটা, তো সেটা আমি করে নিচ্ছি। তো এর সাথে আমার বোন খেতে চেয়েছিল কোফতার যে কারিটা হয়, সেই কোফতা কারিটা, আর এমনি আমি কোফতা ফ্রাই করব। তো এইগুলোই করছি আজকের মেনুতে। তো প্রথমেই আমি যে মাংসের যে রেজালাটা, ওটা যেহেতু ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হয়, তাই নাস্তা করেই প্রথমে চলে এসেছিলাম আমি মাংসটা ম্যারিনেট করে নেব বলে। তো এখানে সমস্ত রকম মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তো যেহেতু রেজালা, তো সেরকম খুব একটা তো মশলা লাগে না। তো এখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, কাঁচা লঙ্কা কুচি, আর যেটা আর কি মেন মশলা, সেটা হচ্ছে জিরে গোলমরিচের যে গুঁড়োটা, তো সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু তেল, নুন আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আজকে এখনটায় আম্মাজি নামাজ পড়ছিল, 8টা মতন বাজে, তাই এখন আম্মাজি নামাজ পড়ছে বলে তো আমি আর ডাকলাম না। তো আমি এখানে মাংসটাকে মিক্স করে নিচ্ছি, যদিও বা এরপরে আমার হাত অনেক বেশি জ্বালা করছিল, কিন্তু কিছু করার নেই, মাংসটা এখন না ম্যারিনেট করে রাখলে পরে খেতে ভালো লাগবে না। তো সেই সাথে ভাবলাম যে যেহেতু আমি কোফতা ফ্রাই করব, আবার তার সাথে কোফতা কারি করব, তো কোফতা কারিটা একটা পাকিস্তানি রেসিপি, তো ওইটা আমি করব আজকে। তো সেই কারণে ভাবলাম যে এটাও আমি ম্যারিনেট করে রাখি, পরে খেতে আরও বেশি মজা লাগবে। তো এখানে কিমাটা করে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর সমস্ত রকম যে মশলাগুলো লাগে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, যত রকম যে মশলা, সেই সবগুলোই আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর এরপর আমি কেটে রেখেছিলাম অল্প একটু পেঁয়াজ আর অল্প একটু লঙ্কা, তো সেই পেঁয়াজ কুচোনোটা আর লঙ্কা কুচিটা দুটোই আমি এখানে অ্যাড করে দিলাম। তো একটা গোটা পেঁয়াজের হাফ আমি বেটে দিয়েছি, আর হাফ এরকম কুচি করে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ক্রাশ করা ধনে, আর এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স।
তো এর নর্মাল যে কোফতা বা টিকিয়া হয় সেইগুলোতে তো আমরা চিলি ফ্লেক্স আর এই ক্রাশ করা ধনেটা ইউজ করি না, কিন্তু পাকিস্তানের বেশিরভাগ কোফতা রেসিপি বা যে কোনো টিকিয়া রেসিপিতে এগুলো ইউজ করে। তো মাখামাখির জন্য অল্প একটু কর্নফ্লাওয়ার আর অল্প একটু তেল দিয়ে দিলাম, তো এতে বাইন্ডিংটাও ভালো হবে আর মাখামাখিটাও ভালো হবে। তো আজকে যে 2 রকম রান্না করব বা 3 রকম, তো সবের জন্য এইরকম ভাবে মাখাতে হচ্ছে। তো যেটা আমি করি না, ইউজুয়ালি আম্মাজি করে থাকে, কারণ আমার হাত খুব জ্বালা করে। তো আজকে আম্মাজি নামাজ পড়ার কারণে বললাম যে আমি করেছি, তো এর কারণে খুবই হাত জ্বালা করছিল। তো এই তো এরকম ভাবে আমি কোফতার শেপগুলো দিয়ে নিয়েছি আর এরপর একটু রেস্ট করে নিয়েছিলাম। তো গল্পগুজব করার পর এখানে আবার রান্না করতে চলে এলাম। তো ম্যারিনেট হয়েছে প্রায় 1.5 ঘন্টা মতো হয়ে গেল। তো এবার আমি রান্নাটা করে নিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়াও যেহেতু লেট, তো রান্নাটাও একটু লেট করেই বসিয়েছি। আর গরম গরম রান্না খেতে তো খুবই ভালো লাগে, আর রান্না করে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, তো এখানে আমি সাদা তেল দিয়েই রান্নাটা করছি, যেহেতু মাংসের রেজালাটা সাদা হবে, তো সেহেতু তো সর্ষের তেলটা ইউজ করা যায় না, এখানে সাদা তেলটা ইউজ করেছি। আর হালকা একটু পেঁয়াজটা লাল করে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে এরকমভাবে কষিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ ধরেই কষাবো, যতক্ষণ না মাংসের যে পানিটা ভালো করে যতক্ষণ না মানে শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ ধরে কিন্তু এটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভিডিও শুরুতে আমি যে কথাটা বলছিলাম যে যে কোনো খাবার খাওয়ার সময় আমরা খুব সহজেই বলে দিই যে এই খাবারটা ভালো না, এটা আমার খেতে ভালো লাগে না, এটা মজা হয়নি, এতে নুন কম, এতে ঝাল বেশি, আরও কত কী। কিন্তু সেই রান্নাটার পেছনে কতখানি খাটনি, শুধু একটা রান্নির না, যে রান্নাটা করছে তার শুধু খাটনি না, যে রোজগার করে আনছে তার খাটনি। আর অবশ্যই অবশ্যই সে সব থেকে বেশি নারাজ হয়, সে হচ্ছে আল্লাহ। আল্লাহ কিন্তু এই সব কথায় আরও বেশি নারাজ হয়, আমাদের থেকেও বেশি। তাই জন্য যেমনই খাবার হোক না, যেই রকমই খাবার হোক না, পাতে যাই থাকুক না কেন, আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদা করতে হবে যে আল্লাহ এইটাও আমাদেরকে নসিব করিয়েছে যে আমরা এটা খাচ্ছি। অনেকজনরা খেতেই পায় না। কত নিউজ শুনেছেন যে মাটির বিস্কুট খাচ্ছে, কেউ খেতে পারছে না, শুধু পানি খেয়েছে, এরকম শুধু খেজুর খেয়ে থেকেছে। তার তুলনায় যে আমরা খেতে পারছি, সবজি হোক বা মাংস হোক বা মাছ হোক, ডিম হোক, সব রকমই খাবার খেতে পারছি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া এটা, তাই না? তার মধ্যেও যদি আমরা বলি এটা ভালো না, এটা মজা না, এটা নুন কম, এটা ঝাল বেশি, শুধু আমরাই না, যে রান্না করছি শুধু তার কষ্ট না, এতে আল্লাহও নারাজ হয়। তাই জন্য সবসময় চেষ্টা করবেন যে খাবারের টেবিলে বসে শুধু বিসমিল্লাহ দিয়ে স্টার্ট করব খাবারটা আর তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নেব, শুধু এইটার দিকে নজর না দিয়ে মন থেকে ওইটার জন্য যে শুকরিয়া আদা জানানো আল্লাহকে, যে হ্যাঁ এত ভালো ভালো খাবার খেতে পারছি আল্লাহর রহমতে। শুধু এইটুকু ভেবেই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাবেন। এমনও হয়েছে যে ডাল ভাত খেয়েও আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করিয়েছি, আবার অনেক ভালো মন্দ খাবার খেয়েও আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করেছি। ডাল ভাত খেয়ে এই কারণে শুকরিয়া আদায় করেছি, অনেকজন খেতেই পায় না, তার তুলনায় যে আমি খেতে পাচ্ছি, এটা যে কত বড় নেয়ামত আল্লাহর কাছে। আমরা যতই গোনা করি, যাই করি না কেন, আল্লাহ কিন্তু আমাদের রিস্ক পাঠিয়েই দেয়। আর তাই জন্য শুধু খাবার জন্য না, পদে পদে প্রত্যেকটা জিনিসে যাই পাই না কেন সবই তো আল্লাহরই দেওয়া। তো প্রত্যেকটা জিনিসে চেষ্টা করবেন যে আল্লাহর কাছে শুকরিয়া আদা করার। আচ্ছা, মাংসটা কষিয়ে পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম, আর আমি চলে গেছিলাম মানে টেবিলটা সেট করার জন্য, যেহেতু টেবিলটা সেট করা ছিল না, তো আমি ভাবলাম ওইদিকে এই কাজটা করে নিই, আর এখানে মাংসটাও আমার সেদ্ধ হয়ে যাবে। তো এরপরে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আর এরকম যে একটুখানি আমি দই মানে ফাটিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি অ্যাড করে দিলাম। তো এতে করে ঝোলটা মজাও হয়ে যাবে আর একটু ঘনও হয়ে যাবে, আর খেতেও ভালো লাগে, আর মাংসের যে কালারটা, হোয়াইট যে কালারটা, এটাও দেখতে ভালো লাগে। তো এখানে আমি দইটা অ্যাড করে দিয়ে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম, তো মনে হলো যেন নুনটা একটু কম, তো তাই জন্য একটু নুনটা অ্যাড করে দিয়েছি। আর এটাকে মিনিট 5 আমি ফুটিয়ে নেব, ফুটিয়ে গেলে আমার এই রান্নাটা কিন্তু ডান।
তো এটা ফুটুক, আর একদিকে আমি কোফতাগুলো শ্যালো ফ্রাই করে নিচ্ছি। যেহেতু কোফতা কারির জন্য না কোফতাগুলো কিন্তু কাঁচাই দিলে আর কি, পাকিস্তানি যে রেসিপিটা যদি ফলো করেন আপনি, কোফতাগুলো কিন্তু কাঁচাই দিয়ে দেয়, কিন্তু আমরা যেহেতু কাঁচা খেতে পছন্দ করি না, তাই জন্য কোফতাগুলো হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর এইদিকে দেখুন আমার মাংসের রেজাল্লাটা একদম ভালোভাবে কুক করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালারটা দেখতে লাগছে। আচ্ছা, এদিকে আমি বসিয়ে দিচ্ছি কোফতা কারিটা। তো এখানে সরষের তেল দিয়ে অল্প একটু তেজপাতা দিয়ে আর পেঁয়াজ বেটে রেখেছিলাম, তো পেঁয়াজ বাটাটা আমি অ্যাড করে দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ না একটু পেঁয়াজের গন্ধটা চলে যাচ্ছে, যে কাঁচা গন্ধটা। তো এখানে কোনো রকম আমি পেঁয়াজ কুচি ইউজ করব না। আর এদিকে আমার যে কোফতাগুলো হালকা ফ্রাই করা হয়ে গেছে, তো এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। আর এদিকে আমার পেঁয়াজটাও হালকা ফ্রাই করা হয়ে গেছে, তো এর মধ্যে আমি সমস্ত রকম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো মশলাগুলো অ্যাড করার ক্লিপটা আমি নিইনি, এখানে আমি যেগুলো বেসিক মশলা আর কি, জিরে গোলমরিচ, তারপরে ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এগুলো আমি দিয়ে দিয়েছি। আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো তেল তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, এই যে এরকম। তো মশলাটাকে না এরকম 2-3 বার আমি কষিয়ে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে। একটু পানি অ্যাড করে দিয়েছি কষানোর সময়, যাতে কষাতে কষাতে মানে মশলাটা আর কি ধরে না যায়, পুড়ে না যায়। তো সেই কারণে এখানে একটু একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবারে একটু বেশি করে আমি পানি অ্যাড করে নিচ্ছি। তো যেহেতু গ্রেভিটা মানে থিক গ্রেভি হবে, তো খুব একটা বেশি পানি আমি অ্যাড করিনি। আর যে শ্যালো ফ্রাই করে রেখেছিলাম কোফতাগুলো, সেই কোফতাগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আর মিনিট 5 এখানে আমি ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না ঝোলটা আরও বেশি একটু গাঢ় হয়ে যাচ্ছে। তো এখানে অনেকক্ষণ ধরে ফোটানো আমার হয়ে গেছে। আর একদিকে আমি কোফতা যে ফ্রাইটা, ভালোভাবে যে ফ্রাইটা করব, সেই ফ্রাইটা করে নিচ্ছি। আর এখানে আমার ভালোভাবে ঝোলটা ফুটে ঘনও হয়ে গেছে। তো এখানে একদম এন্ডে আমি দইটা অ্যাড করে দিচ্ছি। তো দইটা অ্যাড করেও এখানে আরও কিছুক্ষণ এখানে ফুটতে দিতে হবে। তো ভালো করে ফুটে মানে গ্রেভিটা একটু ঘন হয়ে এলেই আমি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো অ্যাড করে দিচ্ছি। তো খুব বেশি ধনেপাতাটা দিচ্ছি না, খুব বেশি ধনেপাতার ফ্রেগরেন্স আমার অতটা বেশি ভালো লাগে না, তো সেই কারণে আমি দিইনি। আর খেতেও অতটা টেস্ট মনে হয় না আমার। আর একদিকে যে আমি কোফতা ফ্রাইটা বসিয়েছিলাম, তো সেইগুলো এক ব্যাচ আমার মানে ফ্রাই করা হয়ে গেছে, তো আরেক ব্যাচ আমি ফ্রাই করে নিচ্ছি। তো অলমোস্ট আমার রান্না বান্না শেষ, আমি এই ফাঁকে কিচেনটাও ক্লিন করে নিচ্ছি। তো যতক্ষণ আমার কোফতা ফ্রাই হচ্ছে, তো আমি একদিকে কিচেনটা ক্লিন করে নিচ্ছি। বেশিরভাগই আমি চেষ্টা করি যে রান্নার ফাঁকে ফাঁকে কিচেনটা ক্লিন করে নেওয়ার, এতে করে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। তো প্রত্যেকটা ভিডিওতে তো এটা দেখানো পসিবল হয় না যে আমি রান্নার মানে পেছনে আমি কি করছি। তো বেশিরভাগই রান্নার পেছনে এই সিনটাই থাকে, হয়তোবা বাবুকে দেখতে আমি পেছনে ছুটছি, হয়তোবা রান্না করতে করতে যেই জিনিসগুলো আমি আনছি বা কিচেনটা আমার অগোছালো হয়ে যাচ্ছে, তো সেইগুলোকে পরিষ্কার করতে আর কি ব্যস্ত থাকি। তো এখানে আরেক ব্যাচ আমার কোফতা ফ্রাই হয়ে গেছে, তো সেগুলোকেও আমি এখানে বার করে নিচ্ছি। তো রান্নাটা কমপ্লিট করে নেওয়ার পর আমি একটু রেস্ট করে নিয়েছিলাম, তারপর খাবারগুলো সার্ভ করে এই তো আমি এখানে টেবিলটা সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। তো এখানে সবাই খাবার খেতে বসে গেছিল, আর সবাই বলছিল যে খাবার অনেক মজা হয়েছে। ব্যাস এইটুকু কথায় একটা মানে যে রান্নাটা করে তার জন্যই এনাফ যে আজকের রান্নাটা ভালো হয়েছে, মানে এই একটা কথাতে না সব কষ্ট দূর হয়ে যায়। তো
তো আজকে খাবার টেবিলে যাই থাকুক না কেন আর রোজ দিন যাই থাকুক না কেন, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আর আল্লাহর কাছে এইটাই দোয়া করি, পৃথিবীর কেউ যেন না খেতে পেয়ে কষ্ট না পাক, সবাই যেন কম বেশি ভালো মন্দ সবাই সব রকম খাওয়ার যেন খেতে পাক, এটাই আল্লাহর কাছে দোয়া করি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটায় লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।